দেখুন, নির্বাচন কমিশনের জায়গাটা অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে পরিবর্তনের কথা আমরা বলেছি, যে সিস্টেমেটিক চেঞ্জের কথা আমরা বলেছি। সেখান থেকে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই 17 বছর ধরে বা তারও আগে যেভাবে আসলে তার রোলটা প্লে করেছে, সেটা কিন্তু আমাদের এতগুলো দামি ইলেকশন অথবা রাতের ভোটের জায়গাগুলোকে কার্যকর করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার প্রথম থেকে বলে এসেছি যে এটা নির্বাচন কমিশনটি সংস্কার হওয়ার মাধ্যমে তারপর নির্বাচন কমিশনটি গঠন হবে। কিন্তু আমরা দেখেছি যে খুব তড়িঘড়ি করেই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি যে গঠন করা হয়ে গেছে। তো তখনই কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং সে সময়ে সকল স্টেক হোল্ডারদের কাছে কিন্তু একরকম নাম চাওয়া হয়েছিল এবং বিএনপির থেকে যে দুটি নাম দেওয়া হয়েছে তার মধ্যে থেকে কিন্তু একটি নাম গ্রহণ করে নির্বাচন কমিশনারকে মানে গঠন করা হয়েছে। তো সেই জায়গা থেকে তো প্রথমের জায়গাটাতেই একটু দৃশ্যমান যে আসলে একটা দলের আজ্ঞাবহ জায়গার থেকে সে একটা ভূমিকা পালন করে আসছে এবং আমরা দেখে আসছি যে যেসব ভোটগুলো আসলে ইলিগাল ছিল সেগুলো হঠাৎ করে লিগালাইজ করা হচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশনারের একরকম সাপোর্টিভ রোল সেটা আমরা চিটাগাং সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। এবং আমাদের ক্ষেত্রে নিবন্ধনের জন্য যত রকম শর্ত রয়েছে সব কিছু মানে পালন করার পরেও, পূর্ণ করার পরেও আমরা দেখেছি তারপর অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং সর্বশেষ আপনারা দেখছেন যে মার্কা নিয়ে যে এরকম একটা জটিলতা হতে পারে মানে সেটি আসলে তিনি দেখাচ্ছেন আমাদেরকে। তো এই জায়গা থেকে তো আসলে মানে জাতির কাছে এখন এটা একটা ক্লিয়ার, মানে ওনারা কেন দিতে পারছেন না মার্কাটা সেটারও কোনো ব্যাখ্যা উনি দিতে পারছেন না। যেই লিগাল গ্রাউন্ড বলেন, লজিক্যাল গ্রাউন্ড বলেন, একটা গ্রাউন্ডেও আসলে তাদের যুক্তিটা খাটেনি। তো আমরা এটাই বলেছি যে আসলে আপনি যে দিতে পারছেন না সেটা জাতির কাছে একটা ব্যাখ্যা দেন যে আমি এই গ্রাউন্ডে দিতে পারছি না। তো একটা নির্বাচন আয়োজনের পূর্বেই যদি এই ছোট ছোট বিষয়গুলোতে তার ভূমিকা এরকম হয় তাহলে আপনি বলেন এত বছর পর, প্রায় 20 বছর পর জাতি একটি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেখানে এরকম একজন দলের আজ্ঞাবহ একজন ব্যক্তি তার তো ক্রেডিবিলিটি নেই একটা সঠিক নির্বাচন আয়োজন করার। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন কমিশন আসলে নতুন করে পুনর্গঠন করতে হবে যদি আসলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হয়। কিছুদিন আগে আমরা দেখেছি যে মাহফুজ আলম উনি একটি মন্তব্য করেছিলেন যে অভ্যুত্থানের পরেই আসলে এই দুটি দল ধরেন 50-60% আরেকজন 30-40% এরকম করে আসলে প্রশাসনিক জায়গাগুলো দখল করে ফেলেছে এবং এর মধ্যে এখনও কিছু ফ্যাসিবাদের লোকজন আছে, তারা হয়তো বা একটা মোড়ক চেঞ্জ করে হয়তো বিএনপি বা জামাতের পারপাস সার্ভ করার কথা বলে তাদের সাথে অ্যালাইন্ড আছে। তো এইটা মানে আপনারা সাংবাদিক, আপনারা আরও ভালো বুঝবেন। আমরা তো তৃণমূলে যাচ্ছি, ধরেন A to Z, ধরেন ইউনো থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে পুরা সেট আপটা আওয়ামী লীগ আমলে যেরকম আপা করতো, হাসিনা করতো, এখন দেখা যাচ্ছে যে আরেকটা কেন্দ্রিক ভাই বা আরেক দল হুজুরে মানে এরকম করে তারা একটা সেট আপ রেডি করে ফেলছে। এবং সেই ক্ষেত্রে ধরেন আমি ইভেন আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, তো সিরাজগঞ্জ, শাহজাদপুর বা উল্লাপুর আমরা যে উপজেলাগুলোই যাচ্ছি না কেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে ফুল সেট আপটা আসলে বিএনপিকে সাপোর্ট করতেছে, কিছু কিছু জায়গায় জামাতকে সাপোর্ট করতেছে। তো আমরা তো অভ্যুত্থানের পরবর্তী সময় এটাই বলছিলাম যে এটা আসলে মানে কোনো দলীয় সরকারের মতো মানে অ্যাক্ট করা যাবে না এবং আমরা যে ব্যুরোক্রেটিক জায়গাগুলো বলছি এটা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এই দলীয়করণের যে চর্চাটা সেটার থেকে বের হওয়ার জন্যই তো আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়। আমার শিক্ষকের কেন মানে নীল রং থাকবে, সাদা রং থাকবে, আমার পুলিশের কেন রং থাকবে, আমার ব্যুরোক্রেটিক জায়গায় কেন মানুষের রং থাকবে? এরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। মানে এই জায়গাটা তো নিশ্চিত না করতে পারাটা আমাদের বড় একটা ব্যর্থতা। আমাদের বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যেই লিড রোলটা প্লে করতে পারতো সেটা না করে বরঞ্চ তারা সে পুরানো কায়দাটাই ইউজ করার চেষ্টা করেছে এবং এই জন্যই তাদের সংস্কার নিয়ে অনেক সমস্যা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক সমস্যা। জুলাই সনদ শুধুমাত্র একটি মানে আনুষ্ঠানিকতা করেই তারা আসলে পার পেতে চায়, যেটা 90-এর রাজনৈতিক দলের অভ্যুত্থানের পরবর্তী সময় যেরকমটা হয়েছিল, মানে জাতির সাথে পুরো প্রতারণা করেছিল আমাদের 3টি রাজনৈতিক দল। তো সেরকমই একটা সিচুয়েশনের দিকে যেতে যাচ্ছে এবং যখন প্রশাসনিক জায়গাগুলো এরকম করে সেট আপ করে ফেলা হয়, নির্বাচন তো আসলে কোনোভাবেই সুষ্ঠু হওয়া সম্ভব না। অভ্যুত্থানেও যেরকম রক্ত ঝরাতে হয়েছে, জীবন দিতে হয়েছে তরুণদেরকে, শ্রমিকদেরকে, জনতাকে, আবার তাদেরই রাজনৈতিক দল করতে হয়েছে। তারাই এখন বাধ্য হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য ফাইট করছে। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এই জায়গাগুলো থেকে তারাই ফাইট করছে। মানে মোটামুটি একাই এই ব্যাপারগুলোতে ফাইট করতে হচ্ছে, যেখানে অন্য রাজনৈতিক দলগুলো আসলে ব্যস্ত তাদের নির্বাচন আসন ভাগ বাটোয়ারা নিয়ে, কে কোন আসনে বসবে,
ক্ষমতা নিয়েই আসলে তারা বেশি ব্যস্ত। কিন্তু এই সুযোগেই যে আসলে আবার নতুন করে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের অধিকাংশই কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে, এবং আমরা জানি যে একটি বড় মামলা বাণিজ্য কিন্তু করছে বড় বড় রাজনৈতিক দলগুলো, এবং সরকারে যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে এইগুলোতে জড়িত। তো আলটিমেটলি তাহলে তো এটা সবার সাথে একটা প্রতারণা করা হলো, মানে ক্ষমতা বদলের জন্য আপনি জনগণকে ব্যবহার করলেন, ব্যবহার করে হয়তোবা একজন ফ্যাসিবাদের যেই গোষ্ঠী ছিল তাদেরকে হয়তোবা আপনি সরিয়েছেন, কিন্তু আবার নতুন করে আপনি সেই তৎপরতাই তো শুরু করলেন। আপা যেরকম আবার একটু আগে বললো যে 31 দফার কথা বললো, তো 31 দফার আলোকে যদি আসলে পুরো বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়, তাহলে তো আসলে 31 দফার এই প্রেক্ষাপটটা তো তারা আগেই রচনা করেছিলেন। তো সেই দফা রাজনীতিতে তো তাহলে মানুষ দেখেই তো আসলে ভোট দিতে আসতো, বা সকল বাধা উপেক্ষা করেই কিন্তু মানুষের একটা জায়গা তৈরি হতো, কিন্তু সেটা তো পারেনি। কারণ 31 দফার মধ্যে আমি পার্সোনালি কোনো রকম হোপ দেখি না। এটা ডেটা রিভেন কোনো মানে ডকুমেন্ট ফাইল না, এবং খুবই সেকেলে, এবং এটা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগের হাসিনাকে চিন্তা করে এবং সেই ফরম্যাটটা অনুযায়ী, এবং এটা কিন্তু আপডেটেড কোনো ভার্সন না। কিন্তু তারা প্রতিদিন আমি দেখছি যে টকশোগুলোতে 31 দফা নিয়ে অনেক কিছু বলছে, এবং আপনি যদি পয়েন্ট আকারে ক্যালকুলেট করেন এখানে প্রচুর লুপহোল আছে, এবং কোনোটাই আসলে এক্সিকিউট লেভেলে কতটুকু বাস্তবভাবে সম্ভব এবং আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু সম্ভব সেটাই আসলে চিন্তার বিষয়। সবাইকে নিয়ে চলতে চাওয়া, সবাইকে নিয়ে সরকার গঠন, দেশ পরিচালনা, সবাইকে নিয়ে চলতে চাওয়া, দেশ গঠন, এটা তো আগের আমলের মতো ব্যাপার না। এখন তো নতুন জেনারেশন আসছে, দেশ চেঞ্জ হয়েছে, তরুণরা রাজনীতিতে আসছে, তরুণরা এখন যারা দেশের বাইরে চলে গিয়েছিল তারা হচ্ছে যে বিদেশ থেকে চলে আসতেছে দেশকে নতুনভাবে আগানোর জন্য। তো আপনি এখন এই মানে ভালোবাসা, মানে শাবান আলমগীরের সংসারের গল্প দিয়ে তো আপনি দেশ কতদূর চালাবেন? আপনার অবশ্যই নতুন যেসব প্রযুক্তি আছে সবকিছু মিলে আপনার দেশকে নিয়ে আগাতে হবে। তো মানে আমি যদি একটু আলাপ করি যে 31 দফায় কিন্তু প্রথম দিকেই বলা হয়েছিল যে জাতীয়, মানে তারা ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সরকার গঠনের কথা, রেইনবো ন্যাশনের কথা বলা হয়েছে। তো আপনি দেখেন অভ্যুত্থানের পরবর্তীতেই তো সেই একটা অফার তারেক রহমান সাহেবকে বলা হয়েছিল যে আসেন একটা জাতীয় সরকার আমরা গঠন করি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তিনি এটা গঠন করেনি, বরঞ্চ মানে তিনি হচ্ছে 7 জন উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন বা তাকে বলেছিলেন যে 3 মাসের মধ্যে যেন একটা নির্বাচন আয়োজন করে ফেলা হয়। তো তার কাছে তো সুযোগ ছিল যে এই ফ্যাসিবাদ বিরোধী আমলের সব শক্তি মিলেই তো আসলে ফ্যাসিবাদকে সরালো। তো তাদের বলা বুলি যেটা একদম প্রথমেই আছে, তারা জাতীয় সরকার গঠন করতে চায়, তো সেখানেই তো দেখা গেল তাদের আসলে ক্ষমতার স্বাদ পাওয়ার জায়গাটা কত তীব্র, এবং তারা তো আসলে ওইগুলো মিন করে বলে না। তারপর আপনি আরো দেখেন যে মানে সংস্কার কমিশনে তো অনেক আলাপ আলোচনা হয়েছে, সেখানে তারা হচ্ছে যে পিএসসি নিয়োগটা আসলে তাদের প্রধানমন্ত্রীর মানে তাদের নির্বাহী আদেশেই নিতে চায়। আবার সেক্ষেত্রে আবার আমরা বাবর সাহেবকে দেখলাম যে তোমরা রিটেনটা দাও, ভাইবাটা দাও, বাকিটা আমি দেখবো। তো এই যে অনেক এইরকম কথা, মানে যারা আগের আমলে, তাদের আমলে বড় বড় পদে ছিলেন, বড় বড় মন্ত্রী ছিলেন, তার মানে তারা ওই আগের কালচারটাই ফিরিয়ে আনতে যাচ্ছে। এটা তো তাদের স্পষ্ট বিভিন্ন বক্তব্যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এছাড়া ধরেন যে তাদের যে 26 নাম্বার দফা, তারপর 25 নাম্বার দফা, এখানে যে ডেটা দেওয়া হয়েছে যে মোট জিডিপির কথা বলা হয়েছে যে 5% করে, এবং সেখানে টোটাল যেই জিডিপি সেখানে এখন 12.65% হচ্ছে জিডিপি টোটাল। তো সেখানে বাকি যেই খাতগুলোতে হচ্ছে যে জিডিপির জায়গাগুলো ব্যবহার করা হবে সেটা তো আসলে ক্যালকুলেশন অনুযায়ী কোনোভাবেই মিলছে না। তো 31 দফার যেই বুলি তারা বলে, আমি তাদের প্রতি আহ্বান করব, আমি আপাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, এবং তরুণ রাজনৈতিক বিদ হিসেবে যারা আছেন তাদের আসলে উচিত এই 31 দফাকে একটু ঢেলে সাজানো, এবং মানুষকে আসলে এরকম করে মিথ্যা কথা বলাটা আসলে ঠিক হবে না যে এইটার মাধ্যমেই পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে। এবং তাদের অবশ্যই উচিত যেই সংস্কারগুলো নিয়ে আসলে তরুণরা ফাইট করছে, এখানে ঐক্যমত্য কমিশনের মানুষজন ফাইট করছে, ঠিক আছে, রাজনীতির জায়গা থেকে আমার আপনার ভিন্নমত থাকতে হবে, কিন্তু দেশ প্রশ্নে আমাদের যে পরিবর্তনগুলো প্রয়োজন সেটা তো আসলে একমত হওয়া উচিত। এখানে আসলে রাজনীতির বিএনপি যে 31 দফায় আঁকড়ে ধরে আছে তা তো না, জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে, আপনারা তো করেননি। তারা 31 দফার বাইরে গিয়ে তো জুলাই সনদকে তো মেনে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, মেনে নিয়েছে। তো জুলাই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে? তার কোনো আইনি ভিত্তি আছে? এটা তো একটা কাগজের দলিল মাত্র। তারা মেনে নিয়েছে তো মুখের কথা, যে আপনি এখন আমি বলেন হ্যাঁ বাবা আমি মেনে নিলাম, ঠিক আছে, এটার আইনি ভিত্তিটা কই? 90-এর সময় তো তারা এরকম অনেক রকম কথা বলেছিল, পরবর্তী দিকে সেটা আসলে এক্সাম্পল সেট হয়েছে যে তারা আসলে এটা দেখাতে পেরেছে।
জুলাই সনদের জন্য তো সব থেকে বেশি ফাইট তরুণরা করেছে। ডে 1 থেকে ঐক্যমত কমিশনে আমাদের যারা সংস্কার কমিশনের টিম আছেন, আমাদের যারা সিনিয়র লিডাররা আছেন, তারা প্রতিনিয়ত এটা নিয়ে ফাইট করেছেন। প্রতিনিয়ত প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী যেগুলো আসলে পরিবর্তন দরকার, এই সিস্টেমেটিক চেঞ্জের জন্য আসছি আমরা। আপা বললো যে আমরা নির্বাচন নিয়ে মানে মার কাচাচ্ছি আসলে নির্বাচনে যাওয়ার জন্য, মানে এটা একদমই না। গণতান্ত্রিক সুষ্ঠু চর্চার ক্ষেত্রে অবশ্যই নির্বাচন প্রয়োজন, কিন্তু নির্বাচনের আগে এই সরকারের ম্যান্ডেট ছিল সংস্কার এবং বিচার। এই দুটোকে যদি আপনি বাদ দিয়ে নির্বাচনের দিকে চলে যান, এই দুটোর আবার দেখবেন যে প্রেক্ষাপট তৈরি হবে, নতুন করে আওয়ামী লীগ ফিরে আসবে, আবার নতুন করে এই সংস্কার না হওয়ার ফলে নতুন করে মানুষজনকে আবার জীবন দিতে হবে, আহত হতে হবে। কারণ আপনি নেপালে দেখেন, নেপালে কিন্তু তাদের যে ক্ষমতার পাওয়ারের ট্রানজ্যাকশন, সেখানে কিন্তু লাস্ট যেই অভ্যুত্থানটা হলো, এটা কিন্তু হয়েছিল যে নেপালের যেই নেতাগুলো ছিল তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের যে সাংবিধানিক পরিবর্তন, নতুন সংবিধানের জায়গা, সেই ফাইটটা কিন্তু তারা মোটামুটি 10-12 বছর এক যুগের উপরে দিয়ে তারপরে একটা ট্রানজ্যাকশনে গিয়েছিল। কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে সেখানকার যেই নেতারা, তারা আসলে পরিবর্তনটাকে আসলে অ্যাকসেপ্ট করেনি। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি আবার মনে করে যে হ্যাঁ আমরা 17 বছর 20 বছর ধরে কষ্ট করেছি, আমাদের তৃণমূলের নেতারা গুম খুন হয়েছে, এখন আমরা জাস্ট এরকম ভুজুং ভাজুং দিয়ে আসলে আমরা ক্ষমতায় চলে যাব, সেটা আসলে হবে না।